গল্প তুমি এলে বসন্ত নামে, লেখিকা রিমঝিম বৃষ্টি, পার্ট 23, ধামাকা পর্ব। যার সাথে আজ গত 12 বছরের বেশি বন্ধুত্ব, সে বিপদে সাহায্য তো দূরের কথা, সামান্য কথার আঘাতে তাকে খোঁচা মারল। হয়তো একেই বলে বিপদের দিনে। এই দিনগুলোই যেমন কষ্ট দেয়, তেমনি নিখুঁতভাবে শিখিয়ে দিয়ে যায় যে কাউকে এক যুগ ধরে চিনলেই সে আপন হয়ে যায় না। মানুষের আসল রূপ দেখতে অন্তত একটা বিপদেরই ধাক্কা যথেষ্ট। জাহিদ তাকে আজ সেই আঘাতটাই দিল। জাহিদ জিসানকে চুপ থাকতে দেখে কিছুটা দমিয়ে রইল। বুঝল কি থেকে কি তুলছে সে, কিন্তু কথা বলল না। জিসান কয়েক সেকেন্ড দম ধরে থেকে বলল, তোকে আসতে কিছু বলা উচিত হয়নি, উল্টা বন্ধুত্বের মর্ম নষ্ট করলি আজ। জিসান, শোন, আমার মাথা ঠিক ছিল না তোর কথা শুনে, তাই কি থেকে কি বলে ফেলেছি, সরি। জিসান তীক্ষ্ণ হেসে উঠল আর বলল, তুই আসলে সোনা আর রূপার তফাৎ বুঝলি না। হয়তো একদিন পস্তাবি। পস্তাবি না, পস্তাতে তোকে হবেই জাহিদ, তা আমি দেখিয়ে দেব তোকে। তবে ভাবিস না সম্পর্ক শেষ এখানেই আমাদের। কখনো বন্ধুত্বের সাহায্য লাগলে সর্বদা এই জিসান শিকদারই হাজির হবে। এই জিসান এতটাই পাষাণ নয় জাহিদ। বলেই জিসান গটগট পায়ে ভিতরে চলে গেল। তা দেখে জাহিদ দম ছেড়ে সেখানেই স্থির হয়ে রইল। মিলাদ, আম্মু কোথায়? ইয়াসের গলা পেতেই ইদাত মাথা ঝুঁকে উরুর দিকে তাকিয়ে দেখালো ইয়াস চোখ ঠেলছে। ইদাত ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, এই তো আম্মু পাশে আছে, তোমার খালামণির সাথে কথা বলছে। ইয়াস উঠে দাঁড়িয়ে ইদাদের গলা জড়িয়ে ইদাদের গলার সাথে নিজের গাল লাগিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, মিলাদ, খিদে পেয়েছে আমার। ইদাত ছেলেকে জড়িয়ে ধরা দেখে যেন বেশ তৃপ্তি পেল। সেও ছেলেকে আষ্টপিষ্ট জড়িয়ে ধরে বলল, কি খাবে তুমি? ইয়াস ইদাদের আরেক গাল হাত দিয়ে টেনে বলল, আমি চিপস খাবো। ইয়াদ সূক্ষ্ম হেসে ছেলের হাতখানা নিয়ে চুমু খেয়ে বলল, চলো তোমায় চিপস কিনে দেই। বলেই কোলে করে বাহিরে বেরিয়ে গেল। তুবা, কাঁদিস না, আল্লাহ হয়তো তোকে তোর কপালে রাখেনি, তাই হয়নি। ফারিসার কাঁধে মাথা রেখে হিচকি তুলতে বলল, দেখ আমি শক্ত হলেও বাবার রাস্তায় চলবে কিভাবে বল? ফারিসার কথা বলল না। আসলেই ব্যাপার ভাবার মতো। নিজের পরিবার লোকজন চুপ থাকলেও পথচারী এলাকাবাসী তারা তো বুঝবে না, তারা শুধু মানুষকে খুঁচিয়ে শান্তি পায়। জামাল উদ্দিন চিন্তার শেষ যেন পাশেই নিঃশব্দে বসে তিশার চোখে জল ফেলিয়ে আর স্বামীর মাথায় তেল পানি দিচ্ছে। পাশ থেকে তুবার মামা হঠাৎ বলে উঠল, তিশা, ছেলের তো একটা পেয়েছি, কিন্তু কোনো কর্ম করে না। একটা ছোটোখাটো দোকান আছে, তবে ঠিকঠাক মতো বসে না, হঠাৎ বসে। তাই দেখছো তো, রাজি হলে তাকেই নিয়ে আসি। এখন আগে মেয়ের মান সম্মান বাঁচাই তো। মায়ের কথা শুনে তুবা যেন পাথরের ন্যায় তাকালো তার বাবা মায়ের দিকে। ফারিসা তা বুঝতে পেরে তিশাকে শান্ত গলায়
বলল, আন্টি, হুট করে কারোর সাথে এভাবে বিয়ে না দিলেই নয়। ফারিসা দিতে হবে এখন, ওকে না চাইলেও। নয়তো কাল থেকে ওর জীবনে কি নামতে পারে তুমি বুঝতে পারছো না নিশ্চয়ই। তুবা এগিয়ে এসে মায়ের পায়ের কাছে বসে বলল, আম্মু, আমি এই শহর ছেড়ে চলে যাব। নিজেকে কিছু একটা করতে চেষ্টা করব। তবুও আমার যা তার হাতে দিও না আম্মু। জামাল উদ্দিন মেয়ের কথা শুনে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, মা রে, বিয়েটা করে নে, ছেলে ভালো তো। তুবা তার জবাব দিল না। বাবার কথায় মাথা ঝুঁকে চোখের জল ফেলছিল শুধু। ডাক্তার আসতেই ফারিসা তুবাকে নিয়ে পাশের রুমে গেল। জিসান এগিয়ে এসে জামালের পাশে বসল। ডাক্তার চেক আপ করে জানালো তার প্রায়ই ছোটোখাটো অ্যাটাক হয়েছিল, কিন্তু সাবধান, আর কোনো ধাক্কা দিবেন না, নয়তো বড় বিপদে হতে পারে। ডাক্তারে কিছু মেডিসিন লিখে দিতেই তুবার মামা ডাক্তারকে নিয়ে এগোতে গেল। বাহিরে এখনো লোকজনে ভরপুর। তারা বসে বসে কেউ খাবার গিলছে আয়েশ করে, তো কেউ আবার খাবার নিয়ে নিজের বাড়িতেই চলমান করছে। অথচ বাড়িতে যে শোক লেগেছে তা তাদের কিছুই যায় আসে না। জিসান অনেকক্ষণ অজব গম্ভীর হয়ে বসে থেকে ভারী শ্বাস ফেলে জামালের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, এখন শরীর কেমন লাগছে? আর শরীর বাপ, মেয়েটাকে বিয়ে দিতে পারলে মরতাম না হয়। আর পারছি না মেয়ের কান্না সহ্য করতে। জামালের কথা শুনে তিশাও পাশ থেকে বলে উঠল, বাবা, ওর মামা একটা ছেলে পাইছে আমার বাপের বাড়ির ওই দিকে, ওকেই বললাম নিয়ে আসতে। জিসা মুখ তুলে তিশার দিকে তাকিয়ে বলল, কি করে ছেলে? তিশা হালকা শব্দ করে হাসল লজ্জা করে। আর কি, সবাই এরপর জেনে যাবে সবাই এমনিতেই ও যে তার মেয়েকে কি না একটা বেকার দোকানদারের সাথে বিয়ে দিয়েছে। তিশা ছোট করে বলল, ছোটোখাটো দোকান চালায় শুনলাম, আন্টি মানা করে দেন ওদের আসতে। জামাল ঘাড় বাঁকিয়ে জিসানের মুখের দিকে তাকিয়ে বলল, পাগল হয়েছ? এখন ছেলে কই থেকে পাবো বলো? এই দুপুর থেকে বহুত হয়রানি হয়েছি। ওর মামা তারপরে এত খুঁজে একজনকে পাইছে। জিসান অনুভূতিহীন চোখে তার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনার মেয়ের জন্য তার যোগ্য নয়। যদি ওর সাথে একটা সামান্য ক্যাফের মালিক বা হসপিটালে জব করে এমন ছেলে ঠিক করি, আপনি কি রাজি হবেন? জিসানের কথায় তিশা আর জামাল দুজনই তোয়াক্কা চোখে তাকালো। তিশা আকুতি গলায় বলল, তা দিলে তো ভালোই হতো বাপ, বরং আমাদের মতো কপালে ওই সব সম্মান নয় বাপ, অনেক বড়, তাই মনে হয় না আসবে। তোমার চেনা কেউ আছে বাপ? একটু বলো না হয় দেখো। জামালের কথা শুনে জিসান চেয়ারটা এগিয়ে এনে কাছে বসে জামালের হাতটা নিজের মুঠোয় নিয়ে কয়েক সেকেন্ড দম ধরে রইল। তারপরে জোর একবার নিঃশ্বাস ফেলে বলল, আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আমি কি তুবাকে বিয়ে করতে পারি? জিসানের কথা শুনে তিশা আর জামাল স্থির হলো ক্ষণিকের জন্য কেবল। তিশা জানে জিসানের পরিবার কেমন বড় পরিবার। তিশা আবেগের সুরে বলল, এ কি বলছো বাপ? এত আমাদের সৌভাগ্য। কিন্তু তুমি মন থেকে বলছো তো, নাকি আমাদের পরিস্থিতি দেখে বলছো? আর তোমার পরিবার কি মানবে এসব? জিসান শীতল কণ্ঠে বলল,
আন্টি, আমার পরিবার কি বলবে না বলবে তা আমি দেখে নিব। আমি জানি আমার মা কখনো আমার উপরে অসন্তুষ্ট হননি, এবার ও হবে না। তো আমি ম্যানেজ করে নিব। আপনারা শুধু বলুন রাজি কি না। রাজি মানে আলহামদুলিল্লাহ বাপ। তোমার মতো ছেলে হয় নাকি? তুমি অনেক ভালো বাপ, কিন্তু আমাদের যে বড্ড লজ্জায় ফেলে এমন প্রস্তাব দিয়ে তোমার পরিবারে কেমনে আমরা সবাই জানি। তুবা বলছেন, কিন্তু সেখানে আমাদের এক চুলও নেই। জিসান জামালের কথায় হাত বুলিয়ে বলল, আমারও কিছু নেই আঙ্কেল। সয় সম্পত্তি থাকলেই মানুষ বড়লোক হয় না। মানুষের ব্যবহার মানুষকে বড় বানায়। তাই দ্বিতীয়বার এইসব তোয়াফা তুলবে না আমার সামনে। এখন বলুন রাজি কি না। বিকেল হয়ে যাচ্ছে কিন্তু। তিশা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, রাজি বাপ। তোমার মতো জামাই পাওয়া ভাগ্য আমাদের। কোনো আপত্তি নেই। জিসা বসা থেকে উঠে বলল, আন্টি, একটু তুবার সাথে কথা বলে আসি। আঙ্কেল, আচ্ছা যাও, দেখো কি বলে ও। জিসান আর দাঁড়ালো না। ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যেতেই তুবার পাশে বসে থাকা ফারিসাকে এক নজর তাকিয়ে দেখল। তা যেন চোখ জ্বলে উঠল। বুকের মধ্যে যেন এক শক্ত পাথর জেগে বসেছে, যা আর নাম্বার নয় বোধহয়। জিসান ধীর পায়ে এগিয়ে এসে ফারিসাকে বলল, ফারিসা। জিসানের ডাকে ফারিসার সামনে তাকালো। তুবাও ফোলা ফোলা চোখে তাকালো সামনে। জিসান তুবার দিকে তাকিয়ে বলল, ফারিসা একটু বাহিরে যা, তুবার সাথে কথা আছে আমার। ফারিসা বসা থেকে উঠে কোনো কথা ছাড়াই বাহিরে চলে গেল। এই ঘরেই সে ইয়াদ আর ফারিসাকে রেখে গিয়েছিল, কিন্তু তারা নেই এখন। তাই সেও একটু বাহিরে ছুটল তাদের খুঁজতে। জিসান এসে সোজা তুবার পাশে বসল। তুবাকে চুপটি করে বসে থাকতে দেখে জিসান খাটের সাথে হেলান দিয়ে বসে কিছুটা ঠান্ডা স্বরে বলল, তোর দোকানদার জামাই আসতেছে, প্রস্তুত হ বিয়ের জন্য। তুবা কথা বলল না, মাথা নিচু করে রইল। তুবার চোখের জল ফেলতে ফেলতে জিসানের এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে বলল, চোখে এত পানি কিভাবে আসে তোর? তোর চোখে ভেতরে কি টিউবওয়েল আছে? থাকলেও দে তো খাই একটু পানি। তৃষ্ণা পেয়েছে খুব। তুবা এবার মুখ তুলে তাকিয়ে নাক টেনে বলল, তুই মজা করছিস? এমনিতেই এলাকার লোক করছে, এখন তুই কর। চলে যা তো এখান থেকে। জিসা, বাড়ি ফিরিয়ে যা তোরা আমার মুখে আর দেখিস না। আমি অপয়া। কেমন অপয়া? একটু আমিও দেখতে চাই। তুবা চোখ বন্ধ করে কপালে চেপে ধরে জিদ করল, জিসান প্লিজ যা এখান থেকে। এমনিতেই ও একটু পরে যা তার সাথে বিয়ে দিয়ে দিবে। এই লজ্জা নিয়ে আমি তোদের সামনে থাকতে পারছি না, মরে যাব। তাই প্লিজ তোরা সবাই এখন চলে যা আমার বাড়ি থেকে। জিসান তুবার কথায় উরুর উপরে কুনি রেখে মুখে হাত দিয়ে গম্ভীর গলায় বলল, যাব তো অবশ্যই, কিন্তু বউ না গেলে আমি যাই কেমনে? তুবা পাশে ফিরে জিসানের দিকে তাকালো আর বলল, মাথায় তার ছিঁড়ে ফেলেছিস? বিয়ে করবি আমায়? চল দুজনে দুঃখ মিশিয়ে একটা সংসার করি, নাম রাখি স্যান্ডু কাপল। তুবা কয়েক সেকেন্ড জিসানের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে।
আস্তে করে বলল, জিসান, তোর কি মনে হয় আমি মজা পাচ্ছি এসবে? তুই যা এখান থেকে, আর প্লিজ এইসব ফাজলামি করা বাদ দে। চল না দুজনে বিয়ে করে ফেলি, তোর পরিবারের জন্য হলেও বিয়ে কর, বন্ধ হয়ে থাকিস না হয়। জিসানের গম্ভীর কণ্ঠ শুনে এবার তুবা নড়ে উঠল। পাশ ফিরিয়ে তার দিকে তাকিয়ে নির্চুপ কণ্ঠে বলল, তুই ফারিসাকে পছন্দ করিস জিসান? তা ফারিসা না জানলেও আমি সবই জানি। তা তোর জানিস, কিন্তু অসম্ভবের পিছনে গত 5টা বছর ছুটতে ছুটতে ক্লান্ত আমি তুবা। তুবা ফিকে হেসে উঠল, নিজের মাথার ওড়না খানা আরেকটু টেনে বলল, ভালোবাসতে পারবি কখনো আমায়? জিসান স্থির হয়ে তাকালো তুবার মুখ পানে। এর উত্তর কি দিবে তাও জানা নেই তার। দেখে তুবা বেড থেকে নেমে চলে যেতে লাগলো। জিসান পিছন থেকে তুবার হাত টেনে ধরলো, কিন্তু তুবা তাকালো না। ভালো হয়তো বাসতে পারবো না, এটা আমার থেকে আশা করিস না, কিন্তু একটা বন্ধু হিসাবে না হয় থাকলাম আমরা, প্লিজ অমত করিস না একবার। আন্টি আঙ্কেলের কথা ভেবে না হয় রাজি হয়ে যা। তুবার কথা বলল না, ভারী শ্বাস ছেড়ে পিছনে সরে এসে পাশে বসে পড়ল। একটা সম্পর্ক ভালোবাসা না থাকলে কি আর সংসার হয়? যেখানে ভালোবাসা নেই, অনুভূতি নেই, সেখানে দুজনের বাস করবে কিভাবে? কিন্তু তার পরিবারের জন্য হলেও তাকে এটা এখন করতেই হবে। সামনে হয়তো তাকে অনেক অনেক লড়তে হবে, কিন্তু তাকে এখন এই সিদ্ধান্ত নিতেই হবে। তাছাড়া জাহিদ কি তাকে এভাবে বলতে পারতো না যে চল বিয়ে করি? তুবার মাথা নিচু করে বলল, ও কোথায় জিসান? তার কথা তুলিস না, আমার মনে হয় ও ভালোবাসার কাতারে পড়ে না। এই সব বাদ দে, দ্রুত বল বাড়ি ফিরতে হবে কিন্তু। তুবা ঘাড় ঘুরিয়ে জিসানের স্থির হওয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, রাজি। জিসান বসা থেকে উঠে তুবার হাতখানা নিজের হাতে মুঠো নিয়ে বলল, তাহলে চল, একটা না হয় অনুভূতিহীন সংসার শুরু করি, দুই ছ্যাঁকা খাওয়া মিলে একটা স্যান্ডু কাপল বানাই। এমন পরিস্থিতিতেও জিসানের ঠাট্টা করতে দেখে কোনো কেন জানি না তার জিসানকে এখন আসলেই একটা অনুভূতিহীন মানুষ বলে মনে হলো। পাশের রুমে গিয়ে দেখলো সবাই বসে আছে, সাথে জাহিদও। ফারিসা, ইদাত ও সবেমাত্র ইয়াসকে নিয়ে এসেছে। সবাইকে এক নজর দেখে জিসান জামালকে বলল, আঙ্কেল, বাহিরে কাজী সাহেব বসে আছে, আমরা দুজনে প্রস্তুত বিয়ের জন্য। জিসানের মুখে কথাটা শোনা মাত্রই সবার মাঝে হঠাৎই জোর করে ইদাত বলে উঠল, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সবাই বলে উঠল। জিসান শূন্যহীন চোখে ফারিসার হাসি মুখখানা দেখল শুধু। সবাই বাহিরে চলে গেল। তিশা আর স্বামীকে ধরে নিয়ে বসলো বাহিরের প্যান্ডেলে। বাহিরে থাকা আত্মীয় স্বজন তো দমেই গেল মুহূর্তে, যখন শুনলো একটা ভালো জব করা ছেলে পেয়েছে। কারো মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না। যেন জিসা তুবার সাথে বসতেই কাজী ছেলেদের দিকে তাকিয়ে বলল, আপনার পরিবার থেকে কে এসেছে? জি, আমরা এসেছি, পিছন থেকে ইদাত হাত তুলে হাসি মুখে বলল। জিসান তাকালো না সেদিকে। ফারিসা ইদাদের এমন উৎসাহ দেখে বাঁকা হেসে তাকিয়ে শুধু দেখল। ইয়াস তো যেন নতুন কিছু দেখছে, এমন সাজানো বাড়ি ঘর, তারপরে তুবাকে সুজুগুজু অবস্থা দেখে তার মনে
যেন রং লেগেছে। সে তো একটু পরপরই হাততালি দিচ্ছে আর বলছে, মিলাদ খালামণি কি কবে এখন? জাহিদ গম্ভীর দৃষ্টিতে শুধু জিসানের কাণ্ড দেখছে। কাজী পাশ থেকে বলল, বাবা দেনমোহর কত বাঁধবো? লিখুন। জিসান শিকদারের পুরো ক্যাফের মালিক। আজ থেকে তার স্ত্রী তুবা ইসলামের সাথে 5 লক্ষ টাকা লিখুন। নগদ দিতে হবে যে বাবা? কাজীর কথায় জিসান পকেট থেকে 10,000 টাকা বের বেড়ে সামনে টেবিলের উপরে রেখে বলল, তাহলে 10,000 লিখুন। আমি টাকা তেমন নিয়ে আসিনি। আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব এবার সবকিছু রেডি করে বিয়ে পড়াতে শুরু করলো। তুবার সামনে হয়ে বলল, জামাল উদ্দিন এর বড় কন্যা তুবা ইসলাম, আপনি 10,000 টাকা দেনমোহরে ধার্যে নজরুল শিকদারের ছোট পুত্র জিসান শিকদারকে স্বামী হিসাবে গণ্য করবেন কি? রাজি? রাজি থাকলে বলুন কবুল। তুবা মাথা নিচু করে কাঁদছে। তার কি আদৌ এমন সম্পর্কে যাওয়া উচিত? সে তো জাহিদকে ভালোবাসছিল। তার সামনে সে অন্য একজনের হয়ে যাচ্ছে। জাহিদের কি একটু মন পুড়ছে না? কষ্ট হচ্ছে না তার? বিয়ের জন্য আজ তাকে খেলনা হতে হলো। না চাইতেও তাকে আজ এমন জায়গায় দাঁড় হতে হলো। আপনি এই বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। কাজী ফের ডাকে। তুবা কাঁপা কাঁপা গলার সামনে দাঁড়িয়ে থাকা জাহিদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কবুল। কাজীর কথায় তুবা 3 কবুল বলতে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এরপর কাজী জিসানকে বলল, নজরুল শিকদারের ছোট পুত্র জিসান শিকদার, আপনি কি 10,000 টাকা দেনমোহর ধার্যে জামাল উদ্দিনের বড় কন্যা তুবা ইসলামকে স্ত্রী হিসাবে গণ্য করতে কি রাজি? রাজি থাকলে বলুন কবুল। জিসান পাশ ঘুরে এক নজর ফারিসাকে দেখল। ফারিসা জিসানকে তাকাতে দেখে মৃদু হেসে পাশ থেকে আস্তে করে বলল, কি রে বল। জিসান সামনে ফিরে পাশে তুবার দিকে তাকালো। তার কাছে এই মুহূর্তে একটা মেয়ের সম্মান রক্ষা ছাড়া আর কিছুই মাথায় এলো না। আদৌ সে তাকে ভালোবাসতে পারবে কিনা তা জানে না। কিন্তু এই মুহূর্তে বিয়েটা করা ছাড়া তার আর কোনো উপায় দেখছে না। শান্ত গলায় 3 কবুল বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। পাশ থেকে জামাল উদ্দিন যেন কেঁদে উঠল। এবার তার মেয়ের এত বড় বিপদ কেটে যাওয়ায় তুবা মামা এসে সবাইকে মিষ্টি দিতে দিতে ইয়াসের সামনে ধরলো। ইয়াস বলে উঠল, আমি 2টা নিব। পাশ থেকে ইয়াস ছেলের কথা শুনে হেসে উঠল আর বলল, তুমি 2টো খাবে? পারবে না, আমারটাও নাও। তুবার মামা হেসে উঠল। ইয়াসের হাতে 2টো দিতে দিতে বলল, নাও তুমি 2টাই খাও। এটা কে? তোমার বাবা? ইয়াস মিষ্টি মুখে নিয়ে বলল, উফ, এত মিলাদ! আমার বাবা কোথাও নেই। ইয়াসের কথায় ইদাত মুখটা ছোট করে ফেলল। তা দেখে তুবার মামা চলে গেল। পাশ থেকে ফারিসা তা দেখে ইয়াসকে নিজের কোলে নিয়ে বলল, চলো তো তোমার খালামুনির কাছে যাই। বলেই নিয়ে চলে গেল। ইয়াত আর দাঁড়ালো না, বাহিরের দিকে চলে গেল। চারপাশে মেহমান এখন নিস্তব্ধ। কানাঘুষা করতে যে এত ভালো ছেলে কপালে জুটল কিভাবে তার? সে ভেবে জিসান দূরে দাঁড়িয়ে বাড়িতে ফোন করে তার মায়ের সব জানালো। তুবা বসে বসে কাঁদছে। সামনে তাকিয়ে নিঃশব্দে পরিস্থিতি
তাকে আজ এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তার কাছে মনে হচ্ছে মরণ হলে বুঝি ভালো হতো। জিসান দূর থেকে তা দেখে ফোন কেটে দিয়ে এগিয়ে এসে একটা চেয়ার নিয়ে পাশ থেকে তুবার দিকে ঝুঁকে এক নজর দেখল তার টলমলে চোখখানা। তারপরে মিলিত হেসে বলল, পৃথিবীতে সবচেয়ে বাজে মুহূর্ত কি জিনিস তুবা? তুবা পাথরের ন্যায় কেবল বসেই রইল, উত্তর দিল না। দূর থেকে দাঁড়িয়ে থাকা জাহিদ দিয়ে এলে স্থির করে রেখেছে, শুধু তার দেখছে। জিসানের সামনে তাকিয়ে ফিকে হেসে উঠল আর বলল, ভালোবাসার মানুষকে সাক্ষী রেখে অন্য একজনের নামে কবুল বলা চলবে? পরবর্তী গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।